রবীন্দ্রনাথ ঠাকুরের বেডরুম। বেডরুম হিসেবে আমরা কিন্তু এটা কিন্তু পেয়েছি, কিন্তু বিলাস দরজা সেই সময় কমন বাথরুম ব্যবহার করছি। ও, এটা কমন বাথরুম ছিল? হ্যাঁ, এখনো আছে সেই কমন। পিছনে নিচে গেলে পেছনের ওয়াশ ফিল্টার যাবে, সুইপার বাথরুম পিছন দিয়ে পরিষ্কার করা, পিছন দিয়ে নেমে যেতে সুইপার সামনে কখনো পুরুষ হতে না। এটা ছিল বারান্দা। এই এক বাইকে যে অবস্থা দুটো ব্যবহৃত খাট হচ্ছে এটা, আর ওই ঘোড়া বাইকে ওটা কিন্তু চলে গেছে ভারতে খাট, এদের এই খাটটা সময় খাটের কোনো দিন নেই। আর এটা ওঠা করছে ভাইয়ের বউ, 25 বছর বয়সে আত্মহত্যা করে মারা যায়। উনি কি ভাইয়ের বউ? কিছুদিন পরে একটা ছবি পেয়েছিল, ছবিটা পাওয়ার পরে গানটাকে তুমি দিয়ে কেউ বলে আজ ছবি। আর এখানে ওঠার পুত্রবধূ আছেন, 2 কন্যার সাথে রূপের ঠাকুর আছেন। ছেলে রূপের ঠাকুর বিয়ে করেন বিধবা প্রতিমা দেবীর সঙ্গে। ওই প্রতিমা দেবী নিঃসন্তান ছিল, তার কোনো সন্তানের পালিত কন্যা ছিলেন। এক প্রকার রূপ ঠাকুরের নিজের দিকে দেড়শোটা বর্তমানে পুরাটাই গ্যাপ। আর এই বাড়িটা তৈরি হয়েছে 1893 সালে, বর্তমানে 133 বছরের বাড়ির বয়স চলছে। মডেলটা ঠিক দিকে বাড়িটা সংস্কার করা হয়েছে। আর বাড়িটা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন রূপের ঠাকুর ভাইয়ের ছেলে প্রকৌশলী নীতিন্দ্রনাথ ঠাকুর। কাশ্মীরের শ্রীনগর শাহী হামদাদ মসজিদের স্মৃতির বাড়ির মডেলটা করা। আর এই জমিদার স্টেটটা রূপের ঠাকুর বাবারও জন্মের আগে থেকে। ওনার দাদা আছে প্রিন্স তারকার ঠাকুর 1807 সালে নাটোরের রানীবাটিটি ক্রয় করে সেই সময় ঠাকুর এখানে এসেছিলেন প্রথমে 1871 সাল, 10 বছর বয়সে। তখন লালনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যখন জমিদার হিসাবে আসেন 1890 সালে এসে জমিদারিটির দায়িত্বভার গ্রহণ করেন, তখন বয়স ছিলেন 28 বছর। তার কিছুদিন পরে ওনার ওয়াইফকে ঘর সংসার শুরু করলেন। ওয়াইফ 1901 সালে অসুস্থ থেকে চলে গেলেন। 1902 সালে ঠাকুর ওয়াইফ মারা গেলেন। তারপর ঠাকুর এখান থেকে একবারে শেষ বিদায় হয়ে গেছে 1922 সালে। উনাকে চলে গিয়ে ওখানে 1922 চলে গেছিলেন আর আসেন নাই। ওনার ভাবে আত্মহত্যা কি এখানে করছিল? না, ভারতে করছে। ভারতে করছে। আর ওনার সাহিত্যের বেশিরভাগটা এখানে লেখা, গীতাঞ্জলি তো বিভিন্ন জায়গায় লেখা। লাস্ট অনুবাদ 1912 সালে এই বাড়িটি হয়েছে। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। সিদ্ধিরাজ চৈতালি সোনাত্তরী আমাদের জাতীয় শিল্পের এখানেই লেখা। এক কথা ওই ঠাকুরের সাহিত্যের রস এটা পরিবারের সবচেয়ে এখানে করা। এখানে আসলে একবার আসলে কতদিন থাকতেন এখানে? উনি 1899 সালে এসে জমিদার এসে দায়িত্বভার গ্রহণ করা পরে 12টা বছর ওনার ওয়াইফ থেকে ঘর সংসার করেছেন এবং জরুরি কাজ ছাড়া বাইরে যেতেন না। কিন্তু ইয়াং বয়সে তার এই জায়গাতে অবস্থান। ওনার ওয়াইফ অকালে ধরেন মারা যায়। 1901 সালে অসুস্থ হয়ে গেলেন, তারপর এখান থেকে চলে গেলেন। 1902 সালে ওনার ওয়াইফ মারা গেলেন। ওটা ওয়াইফ আছে 29 বছর বয়সে মারা যায়। আর ওটা করে বয়স যখন 22 আর ওটা করে ওয়াইফের বয়স আছে 9, তখন বিয়ে হয়, বাল্য বিবাহ হয়। না, এগুলো এখনকার বাল্য বিয়ে, তখন তো নর্মাল ছিল। ধন্যবাদ, ধন্যবাদ। খুব সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। তবে এগুলো আমাদের এই জেনারেশনের জানা দরকার। এই জেনারেশন জানে না। এটা সে নোবেল পুরস্কারের এটা আসছে আপনার আছে 25শে জুলাই 1941 সাল। ওনাকে বোলপুর স্টেশন থেকে কলকাতা লিজার্সেন অপারেশন করানোর জন্য। উনি কিন্তু অপারেশন করার পক্ষে ছিলেন না। উনি বললেন যে অপারেশন করলে আমি আর বাঁচবো না। ফ্যামিলির চাপ এবং ডাক্তারের চাপ ওনাকে অপারেশন করানো হয়েছে। আর যে ডাক্তার ওনাকে অপারেশন করেছিলেন উনি বললেন যে অপারেশন করানো দেখে ভয় পাবে না, সাবধানে অপারেশন করানো হবে। তার কথার পরিপ্রেক্ষিতে রবি ঠাকুর বললেন যে সাবধানের মায়ের আছে, কাটা ফাটা শরীরে আমি মারাতে চাই না। তা অপারেশন করার 12 দিন পর রবি ঠাকুর মারা গেছেন। আর ওনাকে কলকাতাটা বাড়িতে অপারেশন করানো হয়েছে, হাসপাতালে না। আর ওনার মেডিকেল বোর্ডের সভাপতি ছিল রবি ঠাকুরের পুলিশ বন্ধু ডাক্তার বিধানচন্দ্র রায়। আর এই কালো সানগ্লাসটা করার কারণটা আছে ওনার ভক্তবৃন্দরা যখন কাছে আসতেন চোখ দিয়ে কিন্তু পানি ঝরতো, ওনার ভক্ত ওনার বুঝতে না পারে। ওনাকে চোখের অপারেশন হয়েছে না? না, ওনার হানি আরো হানি আছে। আর এটা হচ্ছে আপনার নোবেল পুরস্কার প্রশংসাপত্র পদক। যে নোবেল পুরস্কারটা এক কথায় শান্তিনিকেতন থেকে 2004 সালে চুরি হয়ে গেছেন, তার একটা ফটো স্টার্ট কপি। আর এই নোবেল পুরস্কার পাওয়ার পরে কবি একটা করে 1,20,000 টাকা পুরস্কৃত করে। তার কিছু অংশ টাকা দিয়ে নওগাঁ প্রতিশোধ কৃষি ব্যাংক করে কিন্তু ঋণ দিয়েছিলেন। আর কবি একটা করে বড় নিজের রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি করে ডক্টরেট করে এসেছেন আমেরিকা থেকে। এটা হচ্ছে দার্জিলিংয়ের, ওটাকে বাংলো ছিল। অসুস্থ বোধ করলে মাঝে মাঝে দার্জিলিংয়ে দিতেন। বাংলাটা কিন্তু 200 কোটি পোষা। এখনও সেই বাংলোটা কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত আছে। এরপর আমরা চলে যাচ্ছি রবি ঠাকুরের এই দারুণ কুঠিঘর এবং দুর্দান্ত তার জীবনের যে ইতিহাস। শুধুমাত্র কবিতা নয়, শুধুমাত্র নোবেল নয়, রবি ঠাকুরকে আসলে বিশ্লেষণ করতে গেলে এগুলোর ঊর্ধ্বে গিয়ে বিশ্লেষণ করতে হবে। একজন জমিদার বংশের সন্তান হয়ে তার জীবনের যে প্রতিটা মুহূর্ত তিনি এখানে কাটিয়েছেন, এটা আমাদের জন্য অতি গর্বের বিষয়। একজন বাঙালি হিসেবে রবি ঠাকুরের পরিচয় দিতে পারে আমরা খুব গর্ববোধ করি। এবং এই যে মুহূর্তগুলো, আজকে পরন্ত বিকেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন ভাবেন যে রবি ঠাকুর যখন দাঁড়িয়ে থাকতেন তার ভাবনার জগৎটা তাকে কতটা নাড়া দিত, এবং তার কালজয়ী কথাগুলো আমরা এখনও পর্যন্ত জানি। আমি আশা করব আগামী যুগান্তর, আগামী প্রজন্মর আরও মানুষ এটা ছড়িয়ে যাক। আমি এক বড় ভাইয়ের সাথে দেখলাম আমার পরিচয় হয়েছে, খুব সুন্দরভাবে
মানে তিনি আসলে এখানে শুধু আমি জানি না, তিনি ডেফিনেট দায়িত্বে থাকবেন। এছাড়াও এত সুন্দর করে তিনি একটু রবীন্দ্র ভক্ত আমার মনে হয়েছে। আমি একটু তার পরিচয়টা একটু জানতে চাই। আমি হচ্ছে আমার নাম আছে মোহাম্মদ সাধারণ। আমি দীর্ঘ 20টা বছর এখানে একাডেমিক কাজ করি, কোম্পানির চাকরি করি। আর যারা দর্শনার্থী যাদের আছে তারা ভেট করি আমি আর কি, তারা বুক করা লাগে। হিস্টোরিক্যাল একটা প্লেস, এখানে অনেক বিষয় আছে। আর ওই 3টা তাল গাছ দেখাতে পুরো একটা 2 বিঘা জমি যে কবিতা, হ্যাঁ, হ্যাঁ। যে শুধু বিঘা দুই ছিল মোর বই আর সবে কি সেরে নিয়ে বাবু বলিলেন বুঝে চোখে নিজে লইব কেনে। সে 2 বিঘা জমি তাল গাছ থেকে ওইদিকে পুরোটা আমের বাগান ছিল। আমের গাছগুলো মারা গেছে, 2-1টা গাছ বর্তমানে এখনো ওনার সঙ্গে বেঁচে আছে, আর তালের গাছগুলো পরে হয়েছে। আর এটা দেখছেন, এটা লং টেনিস কোর্ট। ওনারা ইংল্যান্ড টেনিস খেলতেন, ইংল্যান্ড থেকে লর্ডরা এসে উঠার সময় টেনিস খেলতেন, পিছনে 80 আমের গাছ সেই সময়কার বর্তমানে এখনো বেঁচে আছে। আর বাড়িতে মূল প্রাচীনটা দেখছেন, এই প্রাচীনটা কিন্তু পদ্মার ঢের আদলে ঘর সংখ্যার অর্ধনাথ প্রাচীন ছিলেন এটা। আচ্ছা। আর এই যে ভিতরে যে মঞ্চের মধ্যে ওনার সঙ্গে ফিস্ট করা, হ্যাঁ। এটা কিন্তু মঞ্চ ছিলেন একটা স্কুল ছিল, মক্তবের নামকরণ করেছিলেন প্রতিমাদি পাঠদান কেন্দ্র পুত্র প্রধান নামের নাম ধরে পাঠশালা এটা। লরেন্সরা এসে রবি ঠাকুরের সময় এই জায়গাতে পাঠদানের 18 বছর পরে কিন্তু এক সময় খড়ের স্থানিত চালটা বর্তমানে এখন আর নেই। আর এটা আছে বেরিয়ে আসছে তারপরে ফেরি ওঠে কন্টিনিউর নিচের পাট উপরে একটা কিন্তু স্বামী স্থানটা বর্তমানে নেই। আর এগুলো সবই পদ্মা দিয়ে কালেকশন করা হয়েছে পাকিস্তান পিরিয়ডের দিকে। আর টালির ঘর ধরে দেখেন, টালির ঘর ধরে সবাইকার সিকিউরিটি ঘর ছিল, টালিরই ছিল, টালি আমরা চেঞ্জ করেছি। জি। আর এই সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে ইঞ্জিন সার্ভিস টপোলা। আমরা ইংল্যান্ড থেকে ভক্তবৃন্দর আসে পদ্ধতিতে ঘুরছে, নাম হচ্ছে টপোলা। আমরা ইঞ্জিন পাইনি, ব্রেক পেয়েছি, ব্রেকটা ফিল রেখেছি। এটা আচ্ছা, এটা তাহলে বেসিক্যালি এটা পুরো আংশিক একটা জিনিস। অ্যান্ড এটা হচ্ছে ইঞ্জিন চালিত স্পিড বোট, যেখানে রবি ঠাকুর ব্যবহার করেছিলেন। অ্যান্ড ইংল্যান্ডের এক ভক্ত আসার পরে ওনাকে এটা দেওয়া হয়, তাই তো? ইংল্যান্ডের এক ভক্ত। তো হ্যাঁ, টিনশেড ঘরটা দেখছেন, টিনশেড ঘরটা হচ্ছে পুরো আর আচ্ছা। দেখছেন কুয়ার পানি উনি খাবার কাজে ব্যবহার করতে, সেই সময় পানিটা ফিল্টার করে খেতেন। নিচে কিন্তু এই কুয়ার পাড়ে? হ্যাঁ, নিচে কিন্তু পোড়ামাটি তৈরি ওয়াটার ফিল্টার, সেটাতে ফিল্টার করে খেতেন সেই সময় পানিটা। আর সামনে পুকুর দেখা যাচ্ছে, শিল্পাতা ঘাট, 2 পাশে 2টা আছে। ওই সময়কার পুকুর অনেক গাছ ছিল 2টা, তার ভিতরে একটা গাছ বেঁচে আছে, বাম পাশে ডাইন পাশে একটা মারা গেছে। আর পুকুর পরে বকুলতলায় বসে কবিরাজ ঠাকুর অনেক গান লিখছিলেন, তার ভিতরে ওই যে গান ছিল ওইটা, যখন পূর্বে নামর পায়ের চিহ্ন এই বাটে বাইবন আর খেয়া তরি, এই ঘাটে গানটা সিঁড়িতে বকুলতলা পুকুর পাড়ে। শুনছেন নেবে গানটা শুনছেন? যখন এটা 1926 সালে ময়মনসিংহ বিদ্যায় বালিকা স্কুলে পরিদর্শনে গেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইংরেজিটা। আর উনি লিখতে গেলে ভুলে গেলে কাগজটা কখনো ফেরত দেন না, ওটা করে কাটাকাটিতে ছবি আঁকতেন, ছবির ওটা করে কাটাকাটির ভিতরে আঁকার ছবি আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কবিতা লিখতে গিয়ে কোনো একটা ভুল হলে উনি কাটতেন না, উনি বরঞ্চ ফেলতেন না, বরঞ্চ কাটাকাটিগুলোকে এ ধরনের একটা মানে আর্ট ফর্ম করতেন। আসলে মনে প্রাণে যে আর্টিস্ট, যে গুণীজন, সে প্রত্যেকটা জিনিসের যে একটা ওয়েস্ট না করা, কাগজপত্র ওয়েস্ট না করা এবং ওটাকে যে আবার কাজে লাগানো। উনি যে ইয়াং বয়সে এই জায়গায় অবস্থান করছেন, তার ডকুমেন্টস কিন্তু ছবিতে দেওয়া আছে। এটা হচ্ছে বিরাট ঠাকুর, এটা মীর মুস্তানক হোসেন, এটা রবি ঠাকুর ওয়াইফ আছে, বিকালের দিন শুরু হচ্ছে এটা। উনি বাড়িতে মধ্যে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করছেন। উনি যেহেতু ইয়াং বয়সে যাওয়া হচ্ছে, ইয়াং বয়সে ডকুমেন্টস ছবিতে দেওয়া আছে। ছবিগুলো দিয়েছেন গত 2013 সালে মার্চের 5 তারিখে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহপরিবারদের পরিদর্শনে এসে এই গোল্ডেন কালার ফিল্মের 20টা ছবি দিয়েছিলেন, তার ভিতর একটা ছবি। আর এটা দেখছেন, এটা কাজী নজরুল ইসলাম উদ্দেশ্য করে লিখছে, সে ধূমকেতুটা পত্রিকা ছিলেন। আর কাজী নজরুল ইসলামের রবি ঠাকুরের বড় ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 বছরের সিনিয়র ছিলেন। রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম 1 বছর সিনিয়র ছিলেন। আর এটা দেখছেন, এটা কিন্তু শিলাদা প্রজাদের মধ্যে একটা সিলাপটা কিন্তু শিলাদার পদ্মার পরে যারা প্রজার অভিযোগ করছে যে আমাদের ফসলের খাজনাটা মুকুট করে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর ওই জায়গায় দাঁড়ায় খাজনাগুলো সব মুকুট করে দিলেন। আর রবি ঠাকুরের সমাজ থেকে বেশি লম্বা ছিল 6 ফিট 2 ইঞ্চি। আর এইখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর জন্ম বার্ষিকতার সঙ্গে মহাত্মা গান্ধী বসে, মহাত্মা গান্ধী রবি ঠাকুরের 8 বছরের জুনিয়র আসছিলেন। আচ্ছা, মহাত্মা গান্ধী আর রবি ঠাকুর 8 বছর জুনিয়র ছিলেন। আর এই সুপার দেখছেন, দর্শক, এর মাঝখানে আমরা অনেক তথ্য পাচ্ছি, বাট এটা সত্যি কথা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটুকু জানছি ততটুকু কিন্তু অবাক হচ্ছি এবং আবেগী হচ্ছি, এবং আমার বলতে গেলে আরও জানার ইচ্ছাটা বাড়ছে। এটা 2টা কারণে, একটা হচ্ছে রবি ঠাকুর নিজেই, আর একটা হচ্ছে যে আমার এই ভাই, উনি পুরোটা মুখস্থ করে ফেলেছেন ওনার ইতিহাস বা ওনার চালচলন, ওনার যে উনি যে একটা সমাজে এবং বিগত ওনার যে কন্ট্রিবিউশন সোসাইটিতে। সো আসলে আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশনদের আসা উচিত আমাদের বাংলাদেশের, আমাদের এই বাংলার গর্ব, নোবেল জয়ী, নোবেল দিয়ে কখনো আমি মনে করি রবীন্দ্রনাথকে কখনো
আমি আজকে থেকে নোবেল জয় রবীন্দ্রনাথ বলবো না, আমি রবীন্দ্রনাথ নোবেলের ঊর্ধ্বে, হ্যাঁ, নোবেল পুরস্কার দিয়ে রবীন্দ্রনাথকে বড় করার কিছু না, রবীন্দ্রনাথ এর চেয়ে বড়। সো যত জানছি তত মুগ্ধ হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে। আমি মনে করি আমাদের সকলে যারা সাহিত্য চর্চা করেন, যারা আর্টসের ছাত্র বা এছাড়াও যারা আসবেন, রবীন্দ্রনাথ একটা মানুষ না, তিনি হচ্ছে একটি ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনের ছোট্ট একটা অংশ যদি শিখতে পারেন তাহলে লাইফের ফিলোসফিতে কিন্তু অনেক কাজ দেবে আপনার। কি আমি ভুল বললে আমাকে মাফ করবেন নাকি? কিছু ভুল বলছি? ঠিক আছে, সব ঠিক আছে, অবশ্যই এটা দরকার আছে। দরকার আছে। তো আপনাদেরকে এই বাইরের ভিউটা দেখাই, এবং এই বাইরের ভিউটা দেখাই আজকের আমার এই লম্বা ব্লগটা আমি এখানে শেষ করব, এবং আশা করব এখানে আসবেন। অনেকদিন পর একটা জায়গায় এসে বেশ ভালো লাগলো, মনটাই ভালো হয়ে গেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।